আচ্ছা তোমরা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত একটা সূত্র জানো, এই কথা না অঙ্কিতা কথা বলো না। তোমরা ত্রিভুজ নিয়ে একটা সূত্র জানো যে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এর থেকে যে ছোট দুটো বাহু থাকে তাদের দৈর্ঘ্যের যোগফল কি হয়? বেশি হয়। কোশ্চেনে তো ওটাই লেখা আছে, পেজ নাম্বার 195, একদম উপরে দেখো লেখা আছে 2.11। কি লেখা আছে? ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর। 195। আচ্ছা এখানে যে কোনো একটা ত্রিভুজ আমি আঁকছি, বেশি লেখালেখি করবো না, তোমরা হচ্ছে স্কুল থেকে শুনে নেবা যে আমরা কিছু লিখবো না, এই সাইডে যে জিনিসপত্রগুলো আছে আমাদের লিখতে হবে সব। তাহলে লিখতে হলে লিখবা। তোদের স্কুল আমাদের স্কুল আলাদা। হ্যাঁ ছোট করে বললে তো ছোট করে করবো, কোনো সমস্যা, যেটা করেছে সেটাই করবো, কোনো চাপ নেই। আমাদের স্কুলে প্রফেসর বলে আমাদের স্কুলে বিনতা ম্যাম বলে সব লিখতে হবে। না ছোট করে পড়িছে এই ব্যাকরণ নেই ম্যাম আমাদের পার্ট বাই বই লিখতে ভালো ছোট করে ম্যাম পড়ে গেছে ব্র্যাকেটে আর ওইখানে সাথে একবার ডাউট হলো এটা লিখতে হবে। আচ্ছা না শোনো, ওই যে গল্প হলো না, দেখো শোনো, কোশ্চেনে বলেছে কি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন আমাকে প্রথমত ছবি আঁকতে হবে, এমন একটা ছবি আঁকা হয়ে গেল। ছবি আঁকার পরে নাম দিতে হবে কি ABC। তাহলে আমাদের তাহলে প্রথমে কি লিখতে হয়? কোশ্চেনে প্রদত্ত, কোশ্চেনে কি লিখতে হয়? আচ্ছা তারও আগে কি লিখতে হয়? হেডিং, হেডিং এ কোশ্চেন লিখতে হয় উপপাদ্যে, তাই তো? বই যেটা দেওয়া থাকে সেটাই লিখতে হয়। তারপরে ছবি আঁকতে হয়, তারপর লিখতে হয় প্রদত্ত। কি লিখতে হয় প্রদত্ত? যেটা কোশ্চেনে চেয়েছে। কোশ্চেনে কি বলেছে? যে একটা ত্রিভুজ আছে, তার প্রদত্তে আমরা কি লিখব? ধরি, হ্যাঁ ধরি ত্রিভুজ ABC। ত্রিভুজ হচ্ছে ABC একটা হয়ে গেল, এর বাহু কটা? তিনটে। AB একটা বাহু, BC একটা বাহু, AC একটা বাহু, হয়ে গেছে। প্রদত্তর পরে কি থাকে? প্রামাণ্য। প্রদত্তর পরে থাকে কি? প্রামাণ্য। আচ্ছা প্রামাণ্যটা খুব ইজি, বইতে অনেক বড় লিখেছে, তোমরা লিখবে না তুমি। তোমরা যদি প্রথমে একটুখানি লিখবা, কি লিখবা? একটা যে কোনো দুটো বাহু আমরা ধরলাম AB প্লাস AC, AB প্লাস AC গ্রেটার দ্যান তৃতীয় বাহু BC। AB প্লাস AC গ্রেটার দ্যান কি হবে? BC। তাহলে AB বাহু দৈর্ঘ্য প্লাস AC বাহু দৈর্ঘ্য BC থেকে বড়। হ্যাঁ শুধু প্রমাণ করতে হবে এইটুকুনি, হ্যাঁ প্রামাণ্য দিয়ে এইটুকুনি, আর কিছু লিখতেই হবে। পরে দেখো লেখা আছে অর্থাৎ বলে এমন কিছু আছে, ওসব লিখতে হবে না। তোমরা বইতে দাগিয়ে দিতে পারো, বইতে দাগিয়ে নাও প্রামাণ্য অংশে, প্রামাণ্য অংশে দাগিয়ে নাও শুধু এইটুকুনি, AB প্লাস AC গ্রেটার দ্যান BC, এইটুকুনি, আর কিছু করতে হবে। আচ্ছা প্রামাণ্যের পরে চলে আসে অঙ্কন। আসলে আমাকে যে কোশ্চেনে যে অংশটা দিয়েছে ছবি, এইটুকুনিতে আমরা ছবিটাকে প্রমাণ করতে পারবো না। এই জন্য আমরা কি করলাম? ত্রিভুজ ABC এর A বিন্দু থেকে BC এর উপর D বিন্দুতে একটা লম্ব টেনে নিলাম। লম্ব মানে যার কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে AD লম্ব আমরা টেনে নিলাম, এটা হচ্ছে কি আমাদের অঙ্কন। আচ্ছা অঙ্কনের পরে চলে আসি প্রমাণ। অঙ্কনের পরে চলে আসবো প্রমাণ। তাহলে এখন আমরা এখানে প্রমাণ দিচ্ছি। আচ্ছা যারা যারা অঙ্কন পর্যন্ত লিখে আসতে পারবা সুন্দর করে ছবি এঁকে, তাহলে 4 এ 2 পাবো, হয়ে গেল। আর হ্যাঁ বলো দাদা ওটাই উত্তর। দাদা পুরোটা না অঙ্কনের যদি প্রমাণের যদি হাফ পয়েন্ট করে তাহলে হ্যাঁ বল। বলছিলাম যে এই অঙ্কনে এখন শেষে যে অর্থাৎ লেখা আছে না এডি উল্টো টি এর মতো ওটা লম্ব চিহ্ন, লম্ব চিহ্ন AD। আচ্ছা অঙ্কনে আমি লিখে রাখি AD লম্ব চিহ্ন BC। হ্যাঁ এর জন্য কি বলছিল? অঙ্কনে কিছু বলছিলেন? কেউ কিছু বলছিল? আমি বলছি হ্যাঁ এইটুকু লিখলে হবে তো, যেটা অঙ্কনে লিখলেন হ্যাঁ এটাই ঠিক আছে, লাস্ট এটা দেবো। আচ্ছা এরপরে তুমি আঁকছো কেন? বইতে আছে, বই থেকে দেখে করবা, পুরো ঝাড়া মুখস্থ করতে হবে। আচ্ছা প্রমাণে চলে আসি। আচ্ছা দেখো এখানে আমরা যেহেতু অঙ্কনে AD টানা, ত্রিভুজ কটা তৈরি হয়েছে? ত্রিভুজ দুটো তৈরি হয়েছে। তাহলে আমরা কি লিখবো? যে প্রথমে ADB এই সাইডে ছোট ত্রিভুজটা নিয়ে আলোচনা করছি। ত্রিভুজ ADBA। তাহলে ADB এর বিষয়গুলো কি কি আছে দেখো। প্রথমত এই যে কোণটা আছে, এই কোণটার মান কত ডিগ্রি? তাই কি লিখবো? অ্যাঙ্গেল
এডিবি ইকুয়াল টু এক সমকোণ, তুমি 90 ডিগ্রি লিখতে পারো, বইতে এক সমকোণ আছে বলে তাহলে আমি এক সমকোণ লিখি। ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড দেখো অ্যাঙ্গেল এডিবি সমকোণ ও বিএডি সূক্ষ্মকোণ। ভালো করে দেখো তো, এই কোণটা যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটার এই কোণটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে অ্যাঙ্গেল বিএডি কি হবে? অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু সূক্ষ্মকোণ হবে। হয়ে গেল। আচ্ছা এরপরে অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি, অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি মানে এই অ্যাঙ্গেলটা থেকে কি হবে? বড় না ছোট? 90 ডিগ্রি সূক্ষ্মকোণের থেকে বড় না ছোট? বড়। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম এডিবি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল বিএডি। বুঝতে পারলাম? সমকোণ সূক্ষ্মকোণের থেকে সবসময় কি হয়? বড় হয়। ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে এখন এরপরে এইটুকুনি লিখতে আমি কি পারি? এরপরে আমি দ্বিগন্ধিনী ভূমিও না এইটুকুনির সাপেক্ষে আমি কি লিখতে পারি? এই লিখতে পারি যে শোনো, মানে একটা সাধারণ খুব বেসিক হিসাব আছে কি, যদি কোণ বড় হয়, যদি কোণ বড় হয় সেই কোণের বিপরীত বাহু বড় হবে। কি বললাম? ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তমই হয়, ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতমই হয়। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে বাহুটা, এই যে মানে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এবি আর এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু বিডি, কে ছোট কে বড় হবে? বিডি ছোট আর এবি বড়। কেন বড়? এই অ্যাঙ্গেলটা বড় ছিল তাহলে এর বিপরীত বাহু বড় হবে, এবি বাহু বড়। এই অ্যাঙ্গেলটা ছোট ছিল, এর বিপরীত বাহু বিডি, এটা তাহলে কি হবে? ছোট। তাহলে এটুকুনি। আচ্ছা এরপর পরের অংশটা আমি সাইডে এই ছোট এই সাইডে যে ত্রিভুজটা আছে না আমি একটু এঁকে নিচ্ছি। এ আচ্ছা পুরো ত্রিভুজে এ বি সি। আচ্ছা আমরা দেখো বাঁ দিকে যে ছোট ত্রিভুজটা ছিল সেটা নিয়ে পুরোটা আলোচনা করে ফেলেছি। আচ্ছা এটাকে বলা হবে ডট ডট দিয়ে 1 নাম্বার, পরবর্তীতে যোগ বিয়োগ একটু করতে হবে। এরপরে এদিকে চলে আসি, এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তাহলে এই ত্রিভুজের নাম কি হবে? এডিসি। বইতে কি বলছে? এডিসি। তাহলে ত্রিভুজ এডিসি, তাহলে এডিসি ত্রিভুজে সবার প্রথমে এই কোণটা কি? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিসি সমান এক সমকোণ। ফার্স্ট 2 নাম্বার, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কি হবে? ওটা সূক্ষ্মকোণ হবে। একটা অ্যাঙ্গেল সমকোণ হলে বাকি দুটো কি হয়? সূক্ষ্মকোণই হবে। তাহলে অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু সূক্ষ্মকোণ। তাহলে বলো তো কোন অ্যাঙ্গেল বড় কোনটা ছোট? এইটা বড়, এইটা অ্যাঙ্গেল এডিসি বড় আর ছোট। তাহলে অ্যাঙ্গেল এডিসি বড়, অ্যাঙ্গেল এডিসি বড় আর অ্যাঙ্গেল ডিএসি ছোট। তাহলে একই রকম প্রমাণ সেম। তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এসি, বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহু বড়, ছোট অ্যাঙ্গেলের বিপরীত বাহু ছোট। তাহলে এসি বড় হবে, ডিসি কি হবে? ছোট হবে। এসি গ্রেটার দ্যান ডিসি। ডটে 2 নাম্বার শুরু। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ছবির সঙ্গে তুলনা করে বলে সুবিধা হয়। দেখো প্রথম ত্রিভুজে আমরা তিনটে জিনিস আলোচনা করেছি। ফার্স্টে আলোচনা করেছি এই কোণটা সমকোণ হবে 1 নাম্বার, 2 নাম্বার আলোচনা উপরের কোণটা সূক্ষ্মকোণ হবে, 3 নাম্বার আলোচনা সমকোণের বিপরীত বাহু বড়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু ছোট। তাহলে এবি বড়, এবি গ্রেটার দ্যান বিডি। ক্লিয়ার? দ্বিতীয় ক্ষেত্রে দেখো সেম করেছি। এই কোণটা সূক্ষ্মকোণ, সরি এই কোণটা সমকোণ বলেছি, উপরের কোণটাকে সূক্ষ্মকোণ বলেছি, দেখি বলেছি সমকোণের বিপরীত বাহু বড়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু ছোট, তাই লিখেছি। এখন 1 নং আর 2 নংকে সমান করব। দেখো কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে কি এই দুটো বাহুর যোগফল। দেখো লিখেছি এবি প্লাস এসি মানে এই বাহুটা আর এই বাহুটার যোগফল কার থেকে বড় হবে? নিচের বাহু বিসি, বিসি থেকে কি হবে? বড় হবে। তাহলে 1 নং সমীকরণ দেখো কি লেখা আছে এখানে, এটা কি? এবি, ওটা কি? এবি গ্রেটার দ্যান বিডি, বিডি। তাহলে এবি আর বিডি নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়টাই এসি আর ডিসি নিয়ে আলোচনা করেছি। দেখো তো বিডি আর ডিসি যদি যোগ করি তাহলে বিসি পাবো না। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করি। তাহলে কি লিখবো? 1 নং প্লাস 2 নং করে পাই কি পাবো? প্রথমত 1 নং এর গ্রেটার দ্যান এর ডান দিকে সরি বাঁ দিকে কি আছে? এবি। তাহলে লিখবো এবি প্লাস 2 নং এর গ্রেটার দ্যান এর ডান দিকে কি আছে? কি লিখে নেই? ঠিক করে নেব তো। আমাদের কি লিখবো? ওখানে
দেখো লেখা আছে 1 ও 2 যোগ করে পাই, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি একটা। ঠিক আছে, একই যোগ করে পাই মানে যোগ করে পাই। হ্যাঁ বলো। এবি এসি আছে এগুলো যোগ করে তো হ্যাঁ হ্যাঁ, মানে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ তো, এর বাঁ দিকের গুলোকে যোগ করব আর এর ডান দিকের গুলোকে যোগ করব। তাহলে বাঁ দিকে ওটার কি ছিল, এবি ছিল, আর এদিকে এসি এবি, আর এদিকে ডান দিকে এই বাঁ দিকে আছে এসি, তাহলে এবি প্লাস এসি। তাহলে বড় হবে অবশ্যই, তাহলে অবশ্যই এটা বড় হবে। কার থেকে বড় হবে, এর বাঁ দিকে, এই ডান দিকে গেছিল বিডি বিডি, দেখা যাচ্ছে না, বসছে এমন জায়গায়, আর এদিকে ছিল ডিসি। আচ্ছা একটা জিনিস বলো তো, বিডি আর ডিসি যোগ করে কি পাবো, বিডি আর ডিসি। তাহলে বি থেকে সি পাবো পুরোটা, তাহলে কি হবে এবি প্লাস এসি দাদার মতো বলছিল এখানে গ্রেটার দেন আমি অবশ্যই ডিসি। অতএব প্রমাণ। উল্টো দিক থেকে নিতে ওরকম ইয়ে হয়ে যায় না। আমার বিয়ে খুব সুন্দর আছে। উল্টো দিক থেকে লাগছে, দিক থেকে ওরকম। আচ্ছা এটা হয়ে গেছে, আমার দিক থেকে ঠিকই লাগছে, তোমার দিক থেকে তো ঠিক লাগবে, কিন্তু দেখতে এই রোহিত বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, দুখানা যে ত্রিভুজ আছে, দুখানা, তুমি তো ঘুরেই বসে বললে, দেখছো কি? অনেকের কথা বলছি, দেখা যাচ্ছে তো? ও ওদিকে ঘুরে বসে আছে। গোল মিডি বসে দাদা। এই শোনো, আমি লাস্টবার, এই শোনো লাস্টবারের মতো বলি, এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, কিন্তু ত্রিভুজের মধ্যে যে ভেতরে যে আলোচনাটা সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। নাম এ বি সি ত্রিভুজ দিলাম, তাহলে প্রদত্ত কি আছে, ত্রিভুজ এ বি সি, যার এ বি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি বলবো, অঙ্কন করবো, কি বলবো, এ থেকে বিসির উপর একটা লম্ব টানা হলো, যার নাম হচ্ছে এডি। তাহলে এডি হচ্ছে বিসির উপরে লম্ব, ওই চিহ্নটা দেওয়া আছে এখানে হয়েছে। এরপরে এই সাইডে ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, তো এই ত্রিভুজের নাম কি, এ ডি বি হয়েছে। এই ত্রিভুজ বলার পর আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ হয়ে গেল। 3 নাম্বার কি হলো, 90 ডিগ্রি সূক্ষ্মকোণের থেকে বড়। তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এবি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু বিডি থেকে কি হবে, বড় হবে। তাই লিখেছি এবি গ্রেটার দ্যান বিডি। সেকেন্ড ত্রিভুজে চলে আসলাম, সেম কথাই বলবো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি সূক্ষ্মকোণের থেকে বড়। 90 ডিগ্রি বিপরীত বাহু এসি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু ডিসি থেকে কি হবে, বড় হবে। তাই 1 নং আর 2 নং যোগ করে দেবো, মানে বাঁ দিকের গুলো যোগ প্লাস ডান দিকের গুলো যোগ। বাঁ দিকে কে ছিল, এবি ছিল, এখানে এসি ছিল, তাহলে এবি প্লাস এসি। ডান দিকে বিডি ছিল, ডিসি ছিল, তাহলে বিডি প্লাস ডিসি। দেখো বিডি আর ডিসি ছবিতে দেখলাম, বিডি এটা, ডিসি এটা, ও তো আমরা পুরো যোগ করে দিলে বিসি। তাহলে অতএব প্রমাণ। এই থার্ড পরীক্ষার যে উপপাদ্যগুলো আছে সবকটাই সহজ। আর যদি কোনো রকম সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা অমৃতা, তাহলে মুছে ফেললাম। এরপরে কি দাদা আরেকটা উপপাদ্য দিবা না? না আজকে আর করো না, আজকে একটা উপপাদ্য, না বিজ্ঞান না। এবারটা বিজ্ঞানটাকে একটুখানি জোরদারে টানতে হবে। এই জন্য কি লেখা হবে নাকি? এই সব লিখে দিচ্ছি, প্র্যাকটিক্যাল করাবা স্পিরিটের ল্যাম্পে রাখা হবে। এই বাড়িটা দেবা অঙ্কে আর ইয়ে ওইটাই তো আছে, কোথায় লেখা আছে গো? যেটা পড়ালে ওইটাই তো ওর বাড়ির কাছে এটা পরের দিন এক্সাম হবে তো? অবশ্যই। এই শুনে নাও, পরের দিন অঙ্কন পর্যন্ত পারতেই হবে 100%। না পারলে না পারলে বস এইটাই 40। এই 40 টাকা বাড়ি না এই 120 টাকা কি লিখলাম যতক্ষণ দাদা বাবা দিন যাবে উপপাদ্য 11 মুখস্থ করে লিখবে। শুনে নাও, যারা যারা একটুখানি অঙ্কে কম টম পাচ্ছো, উপপাদ্য ছাড়া কিন্তু আর রাস্তা নাই। ওই জন্য উপপাদ্য ভালো করে বলবো। ওই মুখস্থ না পারলে তুমি কি যেতে হয় মনে করে সেটা স্কুলের পার্সোনাল, আমার এখানে স্কুলে ধরা বলে কিন্তু খুব পড়া হয়। এরকম বোর্ডের মধ্যে লেখা আছে দেখো তোমার কিন্তু গার্জেনদের ফল হয় না, তখন যেটা কথা সোজা একদম
পার্মানেন্ট। একটা ছেলেই করেছিল না, দুটো ছেলে বোর্ডে লিখেছি হবে? বোর্ড রেখে দিয়েছিল। হ্যাঁ ওই ছেলেটাই করেছিল ফার্স্ট আর লাস্ট, তারপরে আমি করিনি। আমাদের কাছে কেউ করে না উড়ে মা, কি রে এই মা উড়ে মান ছিল কামো করে দিয়েছিল। তারপরে এইটা করতো তারপরে বললাম বোর্ডটা থাকলো বাবাকে এসে নিয়ে যেতে বললাম, বাবা আর এসে 2 সপ্তাহ পরে আমি ফেরত দিলাম। আরে বোর্ড কিনে নেবে উনি ব্যক্তি বুঝতে পারলাম। আচ্ছা আজকে হচ্ছে শিক্ষক বই কানুন দেখে নিই। মারলো কিন্তু কে মারলো? সরি, কেন মারলো? জানি না স্কেল আমার স্কেল নেই না স্কেল দেওয়া মেরে যাচ্ছে আমরা খেলেছিস ওকে কিছু না তোলার জন্য। আরে মারবে না ঠিক আছে হ্যাঁ ওই কথা কি বলতে আচ্ছা আজকে 1 তারিখ 1/10 সঙ্গীতা আহেরি অমৃতা অমৃতা স্বাগতিক আসুন আমার বই আসবে স্বর্ণ স্বর্ণ শুভদিবাসী স্বর্ণ শুভজিৎ রোহিত রোহন সঙ্গীতা অসীম প্রিয়াঙ্কা খুব বড় করছি আচ্ছা আজকে বই দেবেন হচ্ছে শুভদীপ আজকে অমৃতা দেবে সমর বই দাও আমার বইটা ছিল না এর আগে আসলে না আমার তাই দাও একদম ছিড়া তাহলে আর কি বলা তাই রে আগে তো বুঝতে হয় বুঝে হবে তো ওটা না বই দেবে দাদা আমাদের দুঃখ বই আনি দাও বই আনি শিওর বই আনি সুন্দর বই আসবে আমরা বই দাও দাদা প্রিয়াঙ্কা দাও প্রিয়াঙ্কা দাদা ইমান বাস করে দাও এরা নিমা ও বললো আনেনি ওই আমি বললাম ওর জায়গায় আমি দিয়ে দিতাম তাহলে আমি 2 দিন বই দিতে পারতাম এই সব ও সেটা আগে বললাম না কিছু ওইটা একটু সিলাই টেলাই করে নিও ওরে বই কি নতুন বই করেছিলে সেটা কথা বলা সেই তো ওদের বাইরে গিয়ে দেখি সব বই একটা পেজ বাইরে পড়ে আছে আমি আবার কুড়ালাম পৃষ্ঠা নাম্বার কত গো হ্যাঁ থাকলে করো দাদি আছে কি 231 201 হয়ে গেছিল আমি পড়া দেখাবা ও না ছিল অক্সাইড যোগ দাদা আজকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে না দেখাতে হবে না প্র্যাকটিক্যাল এই তারকের বাড়ি দেখাবো আচ্ছা শোনো দাদা 231 এ আচ্ছা এই শোনো একটা কাজ করে শোনো ব্যাপারটা কি বলো তো তাকে দিব হ্যাঁ কথাটা দিব আগে হচ্ছে থিওরিটা পড়ে নাও তারপরে একটা একটা করে প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমরা বুঝতে পারবে কত পেজ আগে থেকে পড়লে বুঝতে পারবে 231 হতে পারবে তখন আমি সব করে নিয়ে বসবো একটা একটা করে করবো তোমরা বুঝতে পারবে আগে একবার কি করে করবো এই চ্যাপ্টারটা হয়ে গেলে তারপর করবে তো দাদা 231 তো দাদা এই চ্যাপ্টারটা হয়ে গেলে তারপর করবে না 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 আজকে পড়া দিই পড়ানোর পরে এই শোনো 20 পাতা বার করো এই সরি 20 নাম্বার কোশ্চেন অক্সাইড যৌগ এতক্ষণ পরে পাগল ঘুমাচ্ছে ও আমরা আমাকে বুঝি লাগছে ওরা কত দাদা এই 20 দাগিয়েছো আচ্ছা কোশ্চেনে বলছে অক্সাইড যৌগ কাকে বলে ব্যাপার হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে কোনো যৌগ বিক্রিয়া করলে অক্সাইড যৌগ উৎপন্ন হয় উদাহরণ হিসেবে যে কোনো বস্তু যেমন কাগজ গাছে তৈরি এটা লোহার সাথে দাদা হ্যাঁ লোহা আর না তুমি কাগজে আসো না আর লোহায় চলে যাবো না ফার্স্টে আগে কাগজে আসো শক্ত জিনিস দেয় বলতে পারে সব তো নিচে হবে কাগজ সাধারণত গাছ কাঠ দিয়ে তৈরি আর গাছের মূল উপাদান কি বলতো কার্বন তাহলে কার্বনের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাই অক্সাইড তাহলে এটা তাহলে কি যৌগ হলো অক্সাইড যৌগ অক্সাইড হয়ে গেল তো জল হবে তাহলে এটা যোগ দাদা দাদা হ্যাঁ যৌগ মুখে আওয়াজ করছে কে এই যে পিয়াজ এটা এরপরে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে অক্সাইড তাহলে কত প্রকারের হয় দেখো অক্সাইড 2 প্রকারের হয় এবার ব্যাপারটা হচ্ছে কোনো অক্সাইড CO2 তোমরা হচ্ছে ওই সোডা ওয়াটার খেয়েছো হ্যাঁ মানে সোডা
হালকা ওয়াটার মানে ফাংশনের মতোই হয় ঝাঁজ হয় মানে ওটার মধ্যে চিনি মেশানো যেমন কোকা কোলাতে চিনি মেশানো থাকে ওটাতে মেশানো থাকে তা ওটা কি হয় খেতে টক টক হয় কারণ কি ওটা কি বলতো কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে তা টক মানে কি অ্যাসিড না ক্ষার অ্যাসিড তাহলে কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে দ্রবীভূত হলে অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড তাহলে কার্বন ডাই অক্সাইডকে আমরা কেমন অক্সাইড বলবো আম্লিক অক্সাইড তাহলে যে সকল অক্সাইড কথা বলবো না কিন্তু জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে তাহলে যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে তাকে আমরা কি বলবো আম্লিক অক্সাইড আরটা খায় আর এটা হচ্ছে ক্ষারীয় যেমন হচ্ছে গান করছে খুঁজছি তোমার বইটা আছে ভালো মন আচ্ছা আমার মুখস্থ এই শোনো ম্যাগনেসিয়ামের ফিতায় এমজি ম্যাগনেসিয়ামের ফিতাকে যদি আমি আগুন ধরিয়ে দিই সেটা ফুলঝুরির মতো জ্বলতে থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড হ্যাঁ তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে এমজিও সাথে সাথে হয় সেটা যদি জলের মধ্যে মেশাই অনেকক্ষণ থাকার পর দেখা যায় কি সেটা জলের মধ্যে যদি লাল লিটমাস দেওয়া হয় সেটা নীল হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে এটা জলের মধ্যে মিশে কি তৈরি করবে ক্ষার তৈরি করবে ক্ষার তৈরি করে বলবে নীল হয়ে যায় ক্ষারটা নীল হয়ে যাবে আর অ্যাসিড হচ্ছে নীলটা লাল হয়ে যায় অ্যাসিড নীলটা লাল হয়ে যাবে আচ্ছা তাহলে একটা প্রশ্ন হচ্ছে দুটো কথা পেলাম যে কিছু কিছু অক্সাইড আছে যারা জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে তাদের আমরা কি বলবো আম্লিক অক্সাইড কিছু কিছু অক্সাইড আছে যারা জলে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে তারা কি বলবো ক্ষারীয় অক্সাইড আবার কিছু কিছু অক্সাইড আছে যারা জলে দ্রবীভূত হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আম্লিক এবং ক্ষারীয় দুটো ধর্মই প্রকাশ করে তাদের আমরা কি বলবো উভধর্মী অক্সাইড যেমন ZnO জিঙ্ক অক্সাইড জিঙ্ক জিঙ্ক কোথায় পাওয়া যায় জিঙ্ক কামরাঙা বলেন না আমাদের বাজারে কোথাও পাওয়া যায় তুমি বলো তুমি বলবা ও বলছে মুখ উত্তর দিয়েছে কিছু বাজারে কি তুমি মানে আমি বলছি যে জিঙ্ক তো ধাতু টাকা পয়সা কার বেশি হয়েছে হ্যাঁ বলো বাজারে কোন মানে কোন দোকানে জিঙ্ক পাওয়া যায় ধাতুর দোকানে তিন করে দোকানে না আচ্ছা জিঙ্কের তৈরি একটা বস্তুর নাম বলো কামরাঙা কামরাঙা ফল ওর মধ্যে থাকে বেশি পরিমাণে সেটা আলাদা বিষয় বলো জিঙ্ক দিয়ে তৈরি একটা বস্তুর নাম বলো বলবো আরেকটা বস্তু না বলবো হ্যাঁ খাওয়ার বলো আমি বলি জিঙ্ক হচ্ছে দেখবা যে বাজারে কোনো কোনো ধাতু পাওয়া যায় মানে ধরো বাটি কুটি কিছু হতে পারে তার উপরে চকচকে প্রলেপ দেওয়া থাকে অনেক সময় নিকেলের দেওয়া থাকে অনেক সময় জিঙ্কের টাকা নিয়ে কি খেলা হচ্ছে কি হচ্ছে ওগুলো টাকা ওরা ওপর ছুটে ছুটে দিচ্ছে ভিখারি হোক আচ্ছা এটা আচ্ছা মাছের মাছ ধরার সময় যে ছিপ ফেলা হয় ছিপকে ডোবানোর জন্য একটা পদার্থ ব্যবহার করে কাছে কাছে তার নাম ওটা সীসা সীসার বিজ্ঞানসম্মত নাম এর সঙ্গে চিহ্ন কি এর সঙ্গে কি এটাকে যদি বাতাসে আমরা গরম করি তাহলে কি হবে এটা অক্সাইড উৎপন্ন হবে তার মধ্যে টিবিও তাহলে দুটো অক্সাইডের নাম হলো জিঙ্ক অক্সাইড এবং প্লাবন মানে হচ্ছে টিবিও সীসা প্লাবন অক্সাইড আর জিঙ্ক অক্সাইড এটা কি হবে উভধর্মী অক্সাইড মানে সীসার তো ওজন অনেকটাই ভারী হয় এরপরে এরপরে চলে আসে হচ্ছে আরেকটা আছে হ্যাঁ কুসুম অক্সাইড আছে আমি ওটাই খুঁজছি তোমাদের বলছি যারা কারোর সঙ্গে বিক্রিয়া করবে না একটু প্রসঙ্গ থাকবে এবং খারি হবে আর আমেরিকা হবে
সাথে ঘোরাচ্ছি কারোর সঙ্গে মারামারি হবে না, তোমার সঙ্গে হবে। ও দাদা মারছি কিন্তু তার নাম বলে দিচ্ছি ও সবাই বলে সবাই শুধু বাচ্চাদের তার নাম বলে দিচ্ছি এই দেখো তুমি আমাকে দেখো তুমি দেখো আমার না মাথায় আছে অন্য চ্যাপ্টার দেখেছি ওরা মারছে আলাদা করে আচ্ছা, ওটা পরে থাকছে। পড়ে না ওটা অন্য একটা সবার আছে একটু offside আছে, যারা কোনো রকম বিক্রিয়া করেন তারাই। আচ্ছা, এরপরে দেখি নন্দিনী যদি মনে থাকে, আমরা জারণ বিজারণ পড়েছিলাম আগে, না পড়েছিলাম। বলছে যে জারণ কাকে বলে? এই জারি বলো দাদা যে অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত বিজারিত আমি বললাম জারণ কাকে বলে? ব্যাপারটা হচ্ছে কি, এই শোনো না, কোনো বস্তুর সঙ্গে যদি অক্সিজেন জুড়ে যায় সেই ঘটনাকে আমরা কি বলি? হাইড্রোজেন তো না, অক্সিজেন আর ক্লোরিন। শোনো না, এই কোনো বস্তুর সঙ্গে বা পদার্থের সঙ্গে যদি অক্সিজেন অথবা ক্লোরিন যুক্ত হয়ে যায় তাদের আমরা কি বলি? জারণ হয়েছে। আর যদি কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অথবা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাদের আমরা কি বলবো? জারণ হয়েছে, জারণই হয়েছে। তাহলে অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে জারণ, হাইড্রোজেন আর ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ। ঠিক আছে, এবার শিক্ষক বইটা বার করে আগে দাগিয়ে দিন একটু। এই যে এই দুটো মানে এই যে দেখা যায় এই যে লাগছে আমি বলছি না তুই বলছিস হয় কি এখন দুটোটা হয়ে যায় না, কিছুই হয় না, সব যেন ঘেটে যায়। ওখানে হলে থাকলে পড়া ঠিক। এই 20 নাম্বার কোশ্চেন দেখিয়েছো? আচ্ছা, এখানে কিন্তু সমীকরণ সহ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সাধারণ অক্সাইড সাধারণত আচ্ছা 2 নম্বর সমীকরণ আমি তোমাকে বলছি না, অক্সাইড সাধারণত 4 প্রকার হয়, মনে রাখবা। একটা হচ্ছে সাধারণ অক্সাইড, একটা হচ্ছে আম্লিক অক্সাইড, একটা ক্ষারকীয় অক্সাইড, একটা হচ্ছে উদ্যমী অক্সাইড, একটা পারঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, এরপরে দাদা হাইড্রোজেন পারঅক্সাইড ওটাকে বলা যাবে হ্যাঁ হ্যাঁ কোনটা? পারঅক্সাইডটাই কখনো কারোর সঙ্গে ক্ষারকীয় অ্যাসিড দেখা না যায়। পেন জামাই লেগে গেল আচ্ছা, অথবা কোনো বইয়ে যাই খুঁজে দেখো কি আছে না। টেনশন নিয়ে আছে আচ্ছা, এরপরে কার্বন মনোক্সাইড কার্বন পুলিশ পাড়া কত না হ্যাঁ বলো। 20 পরে এখনো বলিনি, বলছি 22। 22 এখানে কার্বনিক অ্যাসিডের সংকেত মুখস্থ রাখতে হবে, H2CO3। H2CO3 গোল করে রাখো, মুখস্থ করতে হবে কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এরপরে চলে আসবে হচ্ছে যে অনেক কিছুই অনুভব করতে হবে। আচ্ছা, 25 নাম্বার কোশ্চেন এখন ওটা আছে। দেখো লেখা আছে যে কার্বনকে স্বল্প আর অতিরিক্ত অক্সিজেন উত্তপ্ত করলে কি হয় বা কি কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়। দেখো, আগেকার দিনে হতো কি, রাত্রিবেলা বদ্ধ ঘরে মানুষ হেরিকেন অথবা ওই রাত্রিবেলা রুটি বানাতো না, গুল কয়লা হয়, লন্ডন কালো 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 কালো। কালো কালো এরকম করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ওটা দিয়ে আগে করতাম, রাত্রিবেলা হোক মনে করো রুটি বানানো, তরকারি বানানো, লাল হতো দিয়ে ওটাকে ঘরের মধ্যে ধুয়ে দিত, তাহলে গরম পাওয়া যাবে না। জানলা তো যদি বন্ধ করে দিত, ঘরের মধ্যে অক্সিজেন লিমিটেড। এখন হয় কি, কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কিন্তু যদি বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন অতিরিক্ত অক্সিজেন পায় না বলে কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনো অক্সাইড তৈরি করে। কার্বন ডাই অক্সাইড কি আম্লিক অক্সাইড, কিন্তু কার্বন মনো অক্সাইড হচ্ছে কি প্রসম, ও জলের মধ্যে মিশে কখনো কোনো রকম মানে আম্লিকতা বা ক্ষারকীয়তা দেখায় না, আম্লিক ধর্ম বা ক্ষারকীয় ধর্ম দেখায় না। তাহলে কার্বন মনো অক্সাইডকে আমরা কি বলবো? প্রসম অক্সাইড। ঠিক আছে, কার্বন কার সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে বলতে? কার্বন কার্বন আর অক্সিজেন বাতাসে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, স্বল্প অক্সিজেনের মধ্যে কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কার্বন ডাই তৈরি করতে পারে। আচ্ছা, এটা কিন্তু কার্বনের ধর্ম। এরপরে
26 নম্বর কোশ্চেন দেখো লেখা আছে কার্বন হলো এমন একটি মৌলের উদাহরণ দিতে পারবে যার একটি আম্লিক অক্সাইড হলেও আর একটা প্রসম, তার উদাহরণ কি হবে? কার্বন। কার্বনের কার্বন ডাই অক্সাইড কি? আম্লিক, কিন্তু কার্বন মনোক্সাইড কি? প্রসম। আচ্ছা এরপরে 26 দিলাম, কোনটা বলো? 25 দিয়েছি। এরপর চলছে 27 লেখা আছে সালফারের সঙ্গে পর্যাপ্ত অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের নামও সঙ্গে। সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? সালফার ডাই অক্সাইড। আচ্ছা সালফার ডাই অক্সাইড পরবর্তীতে বৃষ্টি জলের সঙ্গে মিশে তৈরি করে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা আম্লিক হবে না ক্ষারীয় হবে? আমলিক অ্যাসিড তৈরি করে আম্লিক। আর H2SO4 না 3 দাদা? H2SO আমরা জানি না 4 হয়। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে H2SO3 আরো অক্সিজেনের সঙ্গে মিশে তারপরে H2SO4 তৈরি করে। ঠিক আছে, এখানে একটা অপশন হ্যাঁ এখানে একটা অপশন কম আছে, কিছুই না, এটা কিন্তু অ্যাসিড। আচ্ছা শোনো, যদি তিনটে অক্সিজেন থাকে H2SO3 তাহলে বলবো সালফিউরাস। দেখো সালফিউরাস লেখা আছে। আর যদি H2SO4 চারটে অক্সিজেন থাকে তাহলে সেটা বলবো সালফিউরিক। কি করা আছে ব্যাগ দুটো আনলে নিচ্ছে হ্যাঁ ব্যাগ দুটো আনলে নিচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড কেমন করছো বলো তো? থাক বলো। হ্যাঁ সেকেন্ড আচ্ছা এরপরে 29 নন্দিনী ঘুমিও না। কই রে আমি ঘুমাচ্ছি। না চোখ বন্ধ করে আচ্ছা 29 এর কোশ্চেন দেখো লেখা আছে যে ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জ্বালালে কি হবে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন কি হচ্ছে? আছে নাকি? ম্যাগনেসিয়াম আচ্ছা আসেনি। ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে বাতাসে জ্বালালে তৈরি হবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা জলের মধ্যে দ্রবীভূত করে যদি আমরা লিটমাস টেস্ট করে দেখি কি নীল লিটমাস লাল হচ্ছে না, লাল লিটমাস নীল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কি হবে? কালো। লাগাবো এটা? প্র্যাকটিক্যাল করো, চুরির সময় করো, অভিজ্ঞতা করো, আছে সব আছে। যদি নেই বাংলা কি? ওইটা আগেরটাও আছে আচ্ছা 30 ক্ষারকীয় অক্সাইড কাকে বলে দেখো লেখা আছে, তোমরা সবাই জানো ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? যে সকল অক্সাইড জলের মধ্যে মিশে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে তাকে বলবো ক্ষারকীয় অ্যাসিড। উদাহরণ তো দেই এখানে দাও দাদা। দাদা MgOH2 দিলে হবে না আচ্ছা এরপরে 31 উপধর্মী অক্সাইড কাকে বলে? কিছু কিছু অক্সাইড আছে যারা হচ্ছে না না অ্যাসিড ধর্ম এবং ক্ষারকীয় ধর্ম দুটোই প্রকাশ করে, তাদের আমরা কি বলবো? উপধর্মী। আর প্রসম মানে কি? যারা কোনো ধর্ম প্রকাশ করে না। আর এগুলো হয়ে গিয়েছে আগে পড়েছি এগুলো আগের চ্যাপ্টার ছিল না ওই যারা না না হ্যাঁ তার ভিতরে নম্বর চ্যাপ্টার অক্সাইড অক্সিজেন যুক্ত হলো যাই হোক তারও আগে হতে পারে। আচ্ছা এরপরে আমাদের ফার্স্ট 33 নাম্বার ছকটা স্টার দিয়ে রাখো। 33 নাম্বার ছকটা স্টার দিয়ে রাখো। দেখো লেখা আছে 31 দিয়েছি, 33 দিলাম। বলছে আম্লিক অক্সাইড উচ্চ দিয়ে পরে রাখো। এরপরে বলবো হচ্ছে আচ্ছা 37 এটা পরে রাখো। এটা করা যায় ওগুলো অনেক টাইম লাগে, ওগুলো সেকেন্ডের মতো হয় না, ওগুলো ল্যাবে করতে অনেক টাইম থাকলে আমার সবগুলো বানাতে রেডি করতে। ও দাদা বলো দাদা, তাড়াতাড়ি করার ঘুম পাচ্ছে ঘুমাচ্ছে? সকালে আচ্ছা 37 নাম্বার কোশ্চেন দেখো, বলেছি বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে? দেখো নাইট্রিক অক্সাইড মানে কি? NO। দেখো বলে দিয়ে দাও, বলে দিই। দেখো লেখা আছে NO, NO এর সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে? 2NO। তার মানে কি দুটো নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে। নাইট্রিক অক্সাইডের বর্ণ কেমন? বাদামি কালার। আচ্ছা কখনো দেখবে সোনার উপর দোকান থেকে উপরে দেবে একটা পাইপ লাগানো আছে চিমনি মতো, তার উপরে লালচে লালচে কালারের ধোঁয়া বেরোচ্ছে, খেয়াল করেছো কোনোদিন? দেখবে যে যারা সোনার উপর দোকান থেকে প্রতিদিন চিমনি মতো আছে, ওর তলায় দেখবে আগুন টাগুন ধরে, দোকান দিয়ে ফ্যান চালিয়ে সোজা ধোঁয়া উপরে চলে যায়। হ্যাঁ ওখানে যখন অ্যাসিড দিয়ে কিছু রিয়াকশন করে সোনার উপর সঙ্গে ওরা দেখি সব বাইরে পড়ে বাইরে করে, মানে ধোঁয়াটাকে দেখেছো কোনোদিন? এই যে তামাটে তামাটে কাটা ধরে, ওটা কিন্তু এই
ঠিক আছে। ওরা সবাই কম দিয়ে বানা পরিষ্কার হয়েছে 41 নাম্বার কোশ্চেন 37 দিয়েছো কি লিখুন ওই 37 দিয়েছো 37 দিয়েছি 37 পরে 41 দেখাবো আচ্ছা 41 নাম্বার কোশ্চেনে দেখো বলেছে যে পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন যেটা আছে এটা করে দেখাবো ছোট আকারে দেখাবো আচ্ছা শোনো পরীক্ষাগারে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কিভাবে অক্সিজেন তৈরি করা হয় সেটা একটা সমীকরণ আছে ঠিক আছে আচ্ছা এটা যখন এটা জাস্ট এখানে দাবিয়ে রাখো যখন করাবো তখন বলি আচ্ছা 42 পরীক্ষাগারে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া কোন পদ্ধতিতে সম্পন্ন করা হয় ঘরের উষ্ণতাতে সম্পন্ন করা হয় এই বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন গ্যাসকে কিভাবে সংগ্রহ করা উত্তর হচ্ছে গ্যাস জার রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে সবসময় গ্যাস জারে সংরক্ষণ করা হয় কোন জায়গায় এইটা চারিদিকে ছবি দিতে হবে আগে হ্যাঁ 43 নাম্বার কোশ্চেন 43 নাম্বার কোশ্চেন 43 নাম্বার কোশ্চেনে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে কিভাবে অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে এটা কিন্তু স্টার দিয়ে রাখো পরীক্ষায় আসবে কিভাবে কোশ্চেনে দেওয়া দেবে কিভাবে মানে পরীক্ষাগারে কিভাবে অক্সিজেন উৎপন্ন করা হয় তার সমীকরণ লেখো আর হচ্ছে উপাদানগুলি লেখো ব্যাখ্যা চাই 43 সমীকরণ মুখস্থ রাখবো আচ্ছা এরপরে এরপরে চলে আসবো হচ্ছে 45 আচ্ছা পরীক্ষাগারে হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্যে যদি আমি অক্সিজেন তৈরি করি সেক্ষেত্রে তাপ লাগে অটোমেটিক্যালি তৈরি হয় তাপ ছাড়াও চলবে আচ্ছা এরপরে ওটা তোমরা মনে যাবো কে মরবে আমি না মুক্ত আরে একটা কোশ্চেনই দেবো তো এই প্রিয়াংশু, একটা কোশ্চেন দেবো আর ভালো লাগে না কোনটা 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 ও আগে হ্যাঁ হ্যাঁ দিন এখন 48 টাকা ওরা 45 দিচ্ছে ওরা 45 দিছো হ্যাঁ 45 দিছো 45 দিয়েছি 45 করে দেখছি কি পরিমাণ মিলেছে আচ্ছা 48 নাম্বার কোশ্চেন আমার কথা শুনে আচ্ছা 48 জন ছেড়ে দাও 48 ছেড়ে দাও 49 একই কোশ্চেন ছোট করে আছে পরীক্ষাগারে হ্যাঁ এই শোনো পরীক্ষাগারে আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অক্সিজেন তৈরি করি সেটাতে তাপ লাগে কিন্তু যদি পটাশিয়াম ক্লোরেট এর সাহায্যে অক্সিজেন তৈরি করতে চাই সেক্ষেত্রে তাপ লাগে সেইটা সমীকরণ সহ লেখা আছে সমীকরণটা মুখস্থ রাখবো স্টার্ট দিয়ে রাখবো সবই তো আছে পারবে না ওরা বড় সিলিন্ডারের রোল হাইওয়ে হয় না ফাইবার তো জানো চলে যাবে মানে আগে না এগুলো আছে বাংলা সাধারণ টেস্ট টিউবের দাম এক একটা মনে করো 10 টাকা বড় সিলিন্ডারে যেটা দাম একটি করে একটা দাম হচ্ছে 30 টাকা ইন্দ্রকোনা 30 টাকা 30 টাকা কম মনে হচ্ছে এটা টেস্ট টিউবের কাঁচা জিনিসের তো এটা শেষ পর্যন্ত বলো ছুটি বলতে কি যদি প্র্যাকটিক্যাল পড়াবো দাঁড়িয়ে যাও দেখে যাও একটা জায়গা শেষ হয়ে যাবে হ্যাঁ যে দেখতে চাও না চলে যাও একটা দিয়েছো আর 49 পড়া দিয়েছো যেরকম হাইড্রোজেন আগুন তো দাদা খুব জায়গা হ্যাঁ হাইড্রোজেন আগুন যা প্র্যাকটিক্যালি চিকিৎসা নাও আনবো ইয়ান শুনে যাও তোমার পাড়ে আছে দেখা হবে না